আচ্ছা, তো আমরা কালকে আমাদের নর্মাল ম্যাথের বাইরেও অনেক কিছু ম্যাথ আমরা দেখছিলাম। আসলে ফিজিক্সে পড়লে এরকম অনেক ম্যাথই করা যায় আর কি, যেগুলা ম্যাথ গুলা দেখতে এবং সলভ করতে অনেক বেশি ফ্যাসিনেটিং লাগে। হ্যাঁ, মনে হয় যে এটা কত মজার বা এটা, বাট এই টাইপের ম্যাথ গুলা কিন্তু এসএসসি তে খুবই কম আসে। তো আমরা যদি মানে ফার্স্ট ইয়ার থেকে পড়তাম তখন এই টাইপের অনেক ম্যাথ করানো যাইতো, বাট এখন আমরা এইচএসসি তে যেগুলো আসবে আমাদের মেইন ফোকাস থাকবে ওইখানে। তো এই টাইপের আরো অনেক ইন্টারেস্টিং ম্যাথ ফিজিক্সে আছে। ফিজিক্সে ম্যাথের কোনো শেষ নাই, বাট সময় স্বল্পতার জন্য সব চ্যাপ্টারে সব ম্যাথ দেখানো সম্ভব না। তো সব চ্যাপ্টারে এরকম অনেক এক্সেপশনাল ম্যাথ আর কি আছে। ওকে, তো আমরা এর পর থেকে আর ওই ধরনের কোনো এক্সেপশনাল ম্যাথ গুলোতে আমরা কম যাব। এখন থেকে এইচএসসি তে যেগুলো আসবে ওইগুলাতেই মেইন ফোকাস দেওয়া লাগবে আর কি। তবে আমরা এই পর্যন্ত যা যা পড়ছি এগুলা এইচএসসির জন্য খুবই ইম্পর্টেন্ট। বিশেষ করে আমরা কালকে যেগুলো করছিলাম গতিশক্তির ম্যাথ, এবং এই প্রথম দিন যেগুলো আমরা করছিলাম কাজ রিলেটেড ম্যাথ, এগুলা খুবই ইম্পর্টেন্ট কিন্তু। ওকে, আচ্ছা, এখন এইটা কি বলছে? 5 কেজি ভরের একটি বস্তুকে এত বেগে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত করা হলো হাফ সেকেন্ড, এবং 1 সেকেন্ড পরে তার গতিশক্তি কত হবে? খুবই সহজ ম্যাথ। আচ্ছা, এখন আমরা যদি এটাকে 9 মিটার পার সেকেন্ড বেগে উপরে এটাকে ছুড়ে মারি, তাহলে এটার প্রথম ক্ষেত্রে এটা হবে U-G T1। তাহলে ইউ কত? ইউ হচ্ছে 9.8, জি হচ্ছে 9.8, সময় হচ্ছে হাফ সেকেন্ড। তাহলে এটা হচ্ছে 9.8 মাইনাস 4.9, তাহলে এটা হলো 4.9। তাহলে হাফ সেকেন্ড পরে এটার বেগ হচ্ছে এত, তাহলে হাফ সেকেন্ড পরে তার গতিশক্তি হবে কত? হাফ M v1 স্কোয়ার। তাহলে এম কত? 5 কেজি। এটার অ্যান্সার আসবে 60.025 জুল। আর এখানে ভি টু হবে কত? তাহলে এখানে ইউ হচ্ছে 9.8, জি এর মান 9.8, টি হচ্ছে 1 সেকেন্ড, তাহলে এটা হয়ে যাবে জিরো। বেগ যেহেতু জিরো, তাহলে এখানে দ্বিতীয় ক্ষেত্রে গতিশক্তিও জিরো। খুবই সহজ ম্যাথ এগুলা, এসএসসির ম্যাথ। বিশেষ করে এই যে চ্যাপ্টার 3 এবং চ্যাপ্টার 5-এ আমাদের অনেকগুলা এসএসসির ম্যাথ আছে, বাট চ্যাপ্টার 3 আমাদের তো নাই। ওকে, এখন এইটাতে কি বলছে? 0.5 কেজি ভরের একটি পাথরকে এত বেগে পাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো, সর্বোচ্চ উচ্চতায় পাথরের গতিশক্তি নির্ণয় করো। আচ্ছা, এই প্রশ্নটা এইটার অ্যান্সার কি হবে বলো তো? এটা ম্যাথ না করেই বলা যায়। সর্বোচ্চ উচ্চতায় পাথরের গতিশক্তি কত হবে বলো? MGH। না, হয় না। এটা একটু চিন্তা করো, একদমই সহজ একটা প্রশ্ন। বলছে সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি কত হবে। জিরো। হ্যাঁ, সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি জিরো, কারণ সর্বোচ্চ উচ্চতায় বেগ তো জিরো হয়ে যাবে, তাহলে এখানে গতিশক্তি হচ্ছে জিরো। এইটা এইচ হইতো যে কখন? যখন সে সর্বোচ্চ উচ্চতা থেকে ভূমিতে পড়তো, এই ভূমিতে পড়ার মুহূর্তে যে গতিশক্তিটা, ওইটা হয়তো এমজিএইচ এর সমান আর কি। তাহলে সর্বোচ্চ উচ্চতায় বেগ জিরো,
তাহলে এখানে গতিশক্তি জিরো। এখানে ই কে গতিশক্তিতে লেখা হয় কারণ এটা হচ্ছে কাইনেটিক এনার্জি আর কি। কাইনেটিক এনার্জির বাংলা হচ্ছে গতিশক্তি, এবং এই বিভব শক্তিকে লেখা হয় ইপি দ্বারা। ইপি দ্বারা বোঝায় এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি। ওকে। এখানে বলছে 2 নম্বরে, এই পাথরটি আবার ভূমিতে ফিরে এলে তার গতিশক্তি কত হবে? বাস্তবে দেখা যায় যে নিক্ষিপ্ত পাথর আবার ভূমিতে ফিরে এলে কম গতিশক্তি সম্পন্ন হয়। আচ্ছা। আচ্ছা, এখানে 2 নম্বরের অ্যান্সার কি হবে? এখানে পাথরটি আবার এই ভূমিতে যখন ফিরে আসবে তখন তার এখানে গতিশক্তি কত হবে আসলে? এই খেয়াল করো, এখানে এটা যদি আমাদের ভূমি হয়, এইখান থেকে একটা বস্তুকে আমরা যদি নিক্ষেপ করি, যে আমরা এই জায়গা থেকে একটা বস্তুকে নিক্ষেপ করলাম ভি বেগে, তাহলে এটার যে সর্বোচ্চ উচ্চতায়, অর্থাৎ যদি এর এই সর্বোচ্চ উচ্চতা যদি এইচ হয়, তাহলে এইখানে গিয়ে তার বেগ হবে জিরো। বেগ জিরো বলতে এই জায়গাতে তার গতিশক্তি শূন্য, কিন্তু এই জায়গাতে তার বিভব শক্তি হবে সর্বোচ্চ। এখন তাকে যেহেতু ভূমি থেকে ভি বেগে নিক্ষেপ করা হয়েছে, তাহলে ভূমিতে থাকা অবস্থায় তার ইপি হচ্ছে জিরো, কিন্তু ই কে হচ্ছে সর্বোচ্চ, যেটা হাফ এম ভি স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারবো? সে নিক্ষেপ করার মুহূর্তে তার যেটা গতিশক্তি হবে, সর্বোচ্চ উচ্চতায় গিয়ে সেই শক্তিটা পুরোপুরি বিভব শক্তিতে রূপান্তরিত হবে, কারণ সেইখানে গতিশক্তি হয়ে যাবে জিরো। আবার সে যখন ভূমিতে ফিরে আসবে, তখন ওই বিভব শক্তিটা আবার পুরোপুরি গতিশক্তিতে রূপান্তরিত হবে, তখন বিভব শক্তি হয়ে যাবে জিরো। এটা বুঝছো? এটা বুঝছো? আরেকবার বলো। মানে একটা বস্তুকে যদি ভূমি থেকে ভি বেগে নিক্ষেপ করি, তাহলে নিক্ষেপ করার শুরুতে, অর্থাৎ নিক্ষেপ করার মুহূর্তে তার পুরো শক্তিটাই হচ্ছে বিভব শক্তি, কারণ এখানে ভূমিতে থাকা অবস্থায়, সরি, আমি ভুল বলছি। এই যে এখানে ভূমিতে থাকা অবস্থায় তার পুরো শক্তিটাই হচ্ছে তার গতি শক্তি, কারণ এখানে ভূমিতে থাকার সময় তার বিভব শক্তি কত? জিরো না, কারণ এখানে ভূমিতে থাকা অবস্থায় এইচ কত? জিরো। যদি এইচ জিরো হয়, তাহলে তার বিভব শক্তি কত হবে? জিরো। এবং তার এখানে গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার। তাহলে যদি বিভব শক্তি জিরো হয়, তাহলে ভূমিতে থাকা অবস্থায় তার মোট শক্তি কোনটা হবে? তার গতিশক্তিটাই হবে তার মোট শক্তি। এটা বুঝছো? হ্যাঁ। আবার সে যখন সর্বোচ্চ উচ্চতায় উঠবে, তখন বেগ হয়ে যাবে জিরো, অর্থাৎ গতিশক্তি জিরো। তাহলে সর্বোচ্চ উচ্চতায় মোট শক্তিটা হবে বিভব শক্তি। তো আমি যেটা এখানে বললাম, যে ভূমিতে থাকা অবস্থায় মোট শক্তিটা ছিল তার গতিশক্তি, সর্বোচ্চ উচ্চতায় মোট শক্তিটা তার বিভব শক্তি। অর্থাৎ এখানে ভূমিতে থাকা অবস্থায় মোট শক্তি গতিশক্তি থেকে সর্বোচ্চ উচ্চতায় গিয়ে মোট শক্তিটা গতিশক্তি থেকে বিভব শক্তিতে রূপান্তরিত হবে। বুঝছো এটা? হ্যাঁ, বুঝছি। ওকে। আবার সে যখন সর্বোচ্চ উচ্চতায় ছিল, তখন তার মোট শক্তি কোনটা? বিভব শক্তি। আবার যখন সে এই ভূমিতে ফিরে আসতেছে, তো ভূমিতে আঘাত করার মুহূর্তে তার তার মোট শক্তি কোনটা? তার গতিশক্তি। অর্থাৎ নামার সময় আবার বিভব শক্তিটা গতিশক্তিতে রূপান্তরিত হচ্ছে। বুঝছো? হ্যাঁ। ওকে। তাহলে আমরা এখানে কি বলতে পারি? যে এমজিএইচও যা, হাফ এমভি স্কোয়ারও তা। আমরা এটা তো কালকে পড়ছিলাম। এখন একটা জিনিস খেয়াল করো, নিক্ষেপ করার মুহূর্তে হাফ এমভি স্কোয়ার মানে যা। আচ্ছা, আমি এটা একটু লিখি।
এখন খেয়াল করো, নিক্ষেপ করার মুহূর্তে সর্বোচ্চ উচ্চতায়, আবার হচ্ছে এই ভূমিতে ফিরে আসার সময়। এটা খেয়াল করো, এই তিন অবস্থায় আমাদের মোট শক্তি এখানে কি কি? এই তিন অবস্থায় আমাদের মোট শক্তি কি কি বলতো? নিক্ষেপ করার মুহূর্ত হচ্ছে 12 mv², সর্বোচ্চ উচ্চতায় mgh, আবার এই ভূমিতে ফিরে আসার সময় 12 mv²। এটা বুঝছো? এটাই তো আমি বুঝাইলাম। হ্যাঁ, ওকে, তাহলে এই তিনটা জিনিস সমান হবে না? হবে। তাহলে আমরা কি বলতে পারি যে নিক্ষেপ করার মুহূর্তে তার গতিশক্তি এবং ভূমিতে ফিরে আসার সময় তার গতিশক্তি সমান। এটা বুঝছো? বুঝছি। ওকে, তাহলে এই প্রশ্নের উত্তরটা আমরা এইভাবেই দিব যে নিক্ষেপ করার মুহূর্তে তার যে গতিশক্তিটা হবে, ভূমিতে ফিরে আসার সময় তার গতিশক্তিটা সেম হবে। তুমি যদি এই কনসেপ্টটা ইউজ না করো তাহলে এই ম্যাথ অনেক লেংদি ভাবে করতে হবে। তো কিভাবে আমাদেরকে জিজ্ঞেস করছে কিন্তু ভূমিতে ফিরে আসার সময় গতিশক্তি, তাহলে এই ম্যাথ আমরা যদি নর্মাল নিয়মে করতে যাই আমাদের এখানে কি কি করতে হবে? এখানে খেয়াল করো। এখন এই ভূমি থেকে আমরা নিক্ষেপ করছি ভি সমান 15 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে আমাদের এই ভি ব্যবহার করে v² সমান u² মাইনাস, যেহেতু এটা আমরা নিক্ষেপ করছি উপরের দিকে তাহলে মন্দন হবে, সুতরাং সূত্রে মাইনাস, আমরা এগুলো 19 থেকেই এগুলো জানি। তো এই সূত্র ব্যবহার করে আমাদের প্রথমে বের করতে হবে এইচ, যে এটা কত উচ্চতায় উঠবে। তারপরে আচ্ছা, এখন এই সূত্র আমরা যখন ইউজ করব তখন ভি হবে 0, কারণ সে যখন সর্বোচ্চ উচ্চতায় উঠবে তখন v0। ইউ কত? ইউ হচ্ছে 15, আমরা এখান থেকে এইচ এর মান এখন বের করবো এখান থেকে। আবার এই এইচ এর মান বের করে আবার আমাদের নামার সময় তার বেগটা কত হবে, অর্থাৎ ভূমিতে আঘাত করার মুহূর্তে তার বেগটা কত হবে ওইটা আবার বের করতে হবে এই সূত্র ব্যবহার করে। তো এখন নামার ক্ষেত্রে 0 হবে কে? ইউ হবে 0। আর এইচ তো আমরা এখান থেকে এ, বের করব। তখন আবার এখানে আমাদের নামার মুহূর্তে ভি ড্যাশ বের করতে হবে। এই ভি ড্যাশ ইউজ করে আমাদের নামার মুহূর্তে গতিশক্তি বের করতে হবে। এটা বুঝছো? বুঝছি। ওকে, কিন্তু আমরা যদি এই যে এই কনসেপ্টটা ইউজ করি যে নিক্ষেপ করার মুহূর্তে তার যে গতিশক্তি এবং ভূমিতে ফিরে আসার সময় তার গতিশক্তি সেম, তাহলে আমরা এটার অ্যান্সার ডিরেক্ট লিখতে পারবো যে এখন তুমি এই দুইটাকে সেম লিখবে, যে আমরা জানি নিক্ষেপ করার মুহূর্তে একটা বস্তুর গতিশক্তি এবং এই ভূমিতে আঘাত করার সময় বা ভূমিতে ফিরে আসার সময় তার গতিশক্তি সেম। তাহলে এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে 12 mv²। এখন এইখানে হচ্ছে যে এটা 0.5, বস্তুর ভর 0.5, এটা হচ্ছে 15², 56.25 জন। আচ্ছা, এখন এখানে যে বলছে যে বাস্তবে দেখা যায় নিক্ষিপ্ত পাথর আবার ভূমিতে ফিরে এলে কম গতিশক্তি সম্পন্ন হয়, মানে একটা বস্তুকে, আচ্ছা এখন এখানে খেয়াল করো,
একটা বস্তুকে আমরা এই ভূমি থেকে নিক্ষেপ করলাম, এইখান থেকে ভি বেগে নিক্ষেপ করলাম। তো যে বস্তুটাকে তুমি নিক্ষেপ করবা, ওই বস্তুর ভর তো তোমার জানা আছে, আর আমরা যত বেগে নিক্ষেপ করব ওইটা আমাদের জানা। তাহলে নিক্ষেপ করার মুহূর্তে তার যে গতিশক্তি, ওইটা আমাদের অবশ্যই জানা থাকবে। এখন এইখানে আমাদের প্রশ্নে বলছে যে নিক্ষেপ করার মুহূর্তে যেটা গতিশক্তি পাওয়া যায়, কিন্তু ওই বস্তুর ফিরে আসলে এই গতিশক্তিটা পাওয়া যায় না, বাস্তবে পাওয়া যায় না। কিন্তু আমরা ম্যাথ করার সময় তো আমরা তো এখানে এখানে তো আমরা ধরেই নিলাম যে নিক্ষেপ করার মুহূর্তে যেটা এই গতিশক্তি এবং ভূমিতে ফিরে আসার সময় এটার গতিশক্তি সেম হবে। এটা কোন ক্ষেত্রে? এইটা হবে যদি কোনো বাতাস না থাকে ওই অঞ্চলে, এটা কেবলমাত্র তখনই হবে। কারণ একটা বস্তুকে আমরা নিক্ষেপ করার সময় যত বেগে ছুঁড়ে মারবো, ওইটা আমাদের বাস্তব জীবনে ফিরে আসার সময় মানে মাটিতে পড়ার সময় অবশ্যই ওই বেগে পড়বে না। কারণ এখানে বাতাসের একটা ঘর্ষণ বল আছে। এখন বাতাসের এই ঘর্ষণ বল কিভাবে কাজ করে, এইটা আমরা আনফরচুনেটলি পড়ি নাই, কারণ এটা আমাদের শর্ট সিলেবাসের নাই। এটা চ্যাপ্টার সাথে, অর্থাৎ পদার্থের গাঠনিক ধর্মের কিন্তু দুইটা পার্ট আছে। তো প্রথম পার্টটুকু অর্থাৎ স্থিতি স্থাপকতা নিয়ে যে পার্টটুকু আছে, ওইটা আমাদের শর্ট সিলেবাসে আছে জন্য আমরা এটা পড়ছি। এর পরবর্তীতে একটা অংশ ছিল সান্দ্রতা, ওইটা আমরা পড়ি নাই কারণ এটা শর্ট সিলেবাসে নাই। তো এই বাতাসের এই ঘর্ষণকে বা পানির এই ঘর্ষণকে আমরা মেইনলি বলি সান্দ্রতা। এই সান্দ্রতা নামক একটা বলের জন্য এই বাতাসের মধ্য দিয়ে একটা বস্তু পড়লে সেটা ঘর্ষণ বলের সম্মুখীন হয়। যেমন ভাবে আমাদের রাস্তা দিয়ে একটা গাড়ি চললে ওই ওই গাড়িতে যদি আহ ওই একটা গাড়িতে তোমার যদি স্টার্ট যদি বন্ধ করে দেয়া হয়, তাহলে ওই গাড়িটা কিছুক্ষণ পরে থেমে যায়। এটা কেন থেমে যায়? কারণ এখানে বাতাসের বাধা থাকে এবং রাস্তারও ঘর্ষণ বল থাকে, জন্য গাড়িটার বেগ ধীরে ধীরে হ্রাস পেয়ে গাড়িটা একসময় থেমে যায়। সেম ভাবে একটা বস্তু যখন বাতাসের মধ্য দিয়ে পড়বে অথবা পানির মধ্য দিয়ে পড়বে, ওইটা অবশ্যই পূর্বের মানে তুমি যে বেগে নিক্ষেপ করবা ওই বেগে সেটা পড়বে না। তো এই জন্য এখানে মেইনলি তার বেগটা কমে যায় মাটিতে পড়ার সময়, এই জন্য তার তার গতিশক্তি কম হয়ে যায়। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে। এখন এই সান্দ্রতা পড়লে এটা আমাদের ক্লিয়ার হয়ে যাইতো। যেমন আমরা নদীতে গোসল করার সময় আমরা একটা বস্তুকে যদি পানির মধ্যে ঢিল মারি, ওইটা কি আমরা যত বেগে ঢিল মারি ওইটা কি অত বেগে এ, নদীর এই তলদেশে চলে যায়? পানির ঘর্ষণ বল কিন্তু না। অনেক বেশি। একটা বস্তুকে তুমি অনেক বেগে ঢিল মারলেও কিন্তু ওইটা পানির তলদেশ পর্যন্ত যাবে না, কিন্তু ওইটা অল্প দূরত্বে গিয়ে কিন্তু থেমে যায়। কেন থেমে যায়? কারণ পানির ঘর্ষণ বলের জন্য। আচ্ছা, এটা জানতে এটা হবে না, বাট যদি এই প্রশ্নটা আসে এখন আশা করি একটু হলেও লিখতে পারবা আর কি। আর এই যে বাতাস অথবা পানির ঘর্ষণ বলকে সান্দ্রতা বলে। এখন এই প্রশ্নের ব্যাখ্যা লেখার সময় যদি এখানে সান্দ্রতা টার্মটা উল্লেখ করো, তাহলে ব্যাখ্যা আরো পারফেক্ট হবে আর কি। তবে এটা আসার চান্স কম, কারণ এই সান্দ্রতা টপিকটা তোমাদের সিলেবাসে নাই। ওকে। এখন আবার এটা শেখার জন্য আবার সান্দ্রতা নিয়ে আবার গবেষণা করার দরকার নেই, কারণ এটা তোমাদের আসবে না, এটা চিন্তা করার দরকার নাই। মানে এটারও ম্যাথ আছে অনেকগুলা, ম্যাথ তো জীবনেও আসবে না। বাট এই প্রশ্নটা যদি আসে যে নিক্ষেপ করার সময় যে যে গতিশক্তি আমরা পাই, কিন্তু মাটিতে নেমে আসার সময় সেই গতিশক্তি থেকে কম গতিশক্তি কেন পাওয়া যায়, এটা ঘটে আমাদের বাস্তব জীবনে, কিন্তু এটা আমাদের ফিজিক্সের থিওরিতে এই এই ঘর্ষণ বলটাকে ধরা হয় না আর কি। না ধরে আমরা এটা বলি যে নিক্ষেপ করার সময় যে গতিশক্তি আর ফিরে আসার সময় একই গতিশক্তি পাওয়া যায়। ওকে, যাই হোক, এত কেজি ভরের একটি উড়োজাহাজ ভূমি থেকে 9,000 মিটার উঁচুতে এত বেগে চলছে।
উড়োজাহাজের গতিশক্তি এবং স্থিতিশক্তি। এটা খুবই সহজ একটা প্রশ্ন। এখানে গতিশক্তি হবে কত, হাফ এম ভি স্কোয়ার, আর এখানে বিভব শক্তি হবে এম জি এইচ, এটা করবা। সবকিছু এখানে দেয়াই আছে। 0.5 কেজি ভরের একটি বলকে 10 মিটার/সেকেন্ড বেগে ঊর্ধ্বে ছুড়ে দেওয়া হলো। বলটি যখন সর্বাধিক উচ্চতায় উঠে তখন বলটির গতিশক্তির পরিবর্তন কত হবে? এটার অ্যান্সার বলো তো দেখি। এখন এখানে গতিশক্তির পরিবর্তন বলতে কি বোঝাইছে, মানে নিক্ষেপ করার সময় গতিশক্তি এবং সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি, এই দুইটার মধ্যে ডিফারেন্স, তো এটা কত হবে? হাফ এম বি স্কোয়ার। হ্যাঁ, এটা হাফ এম বি স্কোয়ারই হবে। কারণ তাহলে এইখানে ডেল্টা ই কে, এখন তুমি এটা বাংলা দিয়ে লিখে দেবা যে এই গতিশক্তির পরিবর্তন, এটা আমাদের শুরুতে ছিল হাফ এম বি স্কোয়ার, আর সর্বোচ্চ উচ্চতায় গিয়ে 0। তাহলে এটার অ্যান্সার হাফ এম বি স্কোয়ার হবে। ওকে। তাহলে এটা হচ্ছে 25 জুল। এ বলছে সর্বোচ্চ উচ্চতায় স্থিতিশক্তি কত হবে? এর অ্যান্সার কি? এটা বলো। এম জি এইচ। এমজিএইচ। এখন এখানে ঠিক আছে, এমজিএইচ তো। এখন এই সূত্র দিয়ে করতে গেলে তো আমাদের আবার এইচ এর মান বের করতে হবে, কারণ এখানে তো এইচ দেয়া নেই। তো আমাদের কি এইচ এর মান এখানে দরকার আছে? না। তো এটার অ্যান্সার কি হবে, বলো। 25। হ্যাঁ, এর অ্যান্সার কিন্তু সেমই হবে, কারণ একটু আগেই তো এটা বুঝাইলাম যে নিক্ষেপ করার মুহূর্তে যেটা গতিশক্তি, মানে হাফ এম ভি স্কোয়ার, এটাই তো সর্বোচ্চ উচ্চতায় গিয়ে তার বিভব শক্তিতে পরিণত হবে। তাহলে সর্বোচ্চ উচ্চতায় বিভব শক্তি, নিক্ষেপ করার মুহূর্তে গতিশক্তি, তাহলে এটাও কি, এটাও হাফ এম ভি স্কোয়ারেরই সমান হবে। তাহলে এটাও কত, এটাও 25 জুল। এগুলো কিন্তু এমসিকিউ এর জন্য এখানে খুবই ইম্পর্টেন্ট, মানে তোমার কনসেপ্টটা জানা, কারণ এখানে তুমি কনসেপ্ট না জানলে তোমার এক্সট্রা টাইম নষ্ট হবে আর কি, ম্যাথ করতে গিয়ে। বলটি যখন যাত্রা বিন্দুতে ফিরে আসে, অর্থাৎ সে যখন ভূমিতে ফিরে আসবে, তখন তার গতিশক্তির মোট পরিবর্তন কত হবে? আচ্ছা, এখন এইখানে সে যখন যাত্রা বিন্দুতে ফিরে আসবে তখন তার গতিশক্তির পরিবর্তন। তো এখন এখানে খেয়াল করো, এখানে মোট পরিবর্তন কিন্তু জানতে চাইছে। তাহলে এটা শুরু থেকে আমরা যদি পরিবর্তনগুলা বের করি, তাহলে সে যখন ভূমিতে ছিল তখন তার গতিশক্তি ছিল 25 জুল। আবার সে এইখানে সর্বোচ্চ উচ্চতায় উঠছে, এইখানে তার গতিশক্তি হচ্ছে 0। আবার সে যখন এই মাটিতে নেমে আসছে, নেমে আসার মুহূর্তে তার এই গতিশক্তি কত? নেমে আসার মুহূর্তে এই এই গতিশক্তি কত হবে? 25। হ্যাঁ, তো এই নেমে আসার মুহূর্তে এখানে গতিশক্তি এখানে 25 জুলই। তাহলে এখানে মোট এই পরিবর্তনে কত হয়েছে বলো তো? এখানে মোট এই পরিবর্তন কিন্তু 25 - 25। জিরো। জিরো। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে।
ওকে, এখন এখানে খেয়াল করো। 2 কেজি ভরের কোনো বস্তুর উপর 20 সেকেন্ড 10 নিউটন এর একটি বল ক্রিয়া করলো, বস্তুর বেগ এবং এর যে গতিশক্তি। এটা খুবই সহজ। এইখানে প্রথমে এফ দেওয়া, এফ ইজ ইকুয়াল টু এম এ দিয়ে এই বস্তুটা ত্বরণ বের করবা। তারপর ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি দিয়ে এখান থেকে ভি বের করবা। তারপর হাফ এম ভি স্কোয়ার দিয়ে এটার গতিশক্তি বের করবা। এগুলা এগুলো 9-10 এর ম্যাথ, এটা আশা করি পারবা। তারপরে বস্তুর ভরবেগ এত হলে এটার গতিশক্তি কত হবে। আচ্ছা, আমরা জানি পি, অর্থাৎ এই ভরবেগ সমান পি ইকুয়াল টু এম ভি। তো এখানে ভরবেগ দেওয়া 0.02, ভর দেওয়া 0.1। তাহলে আমরা এখান থেকে বেগ এখান থেকে বের করতে পারবো। তাহলে আমরা যদি এখান থেকে বেগ বের করি তাহলে এটা হবে 0.2 মিটার পার সেকেন্ড। এবং এরপর এখান থেকে গতিশক্তি বের করলে এটা হচ্ছে বেগ, তাহলে এরপর স্কোয়ার হাফ এম কত, এম হচ্ছে 0.1। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 2 10 ইনভার্স 3 এত জুল। আচ্ছা, আমরা তো এটা নর্মালি এটা করতে পারবো, তবে এখানে আমাদের গতিশক্তি এবং ভরবেগের মধ্যে ডিরেক্ট একটা সূত্র আছে, এটা আমাদের মনে রাখতে হবে। এটা এমসিকিউ তে আসে। এই চ্যাপ্টারের কিন্তু মানে ম্যাথ গুলার ওইরকম সিকোয়েন্স নাই, মানে সিকোয়েন্স বলতে নির্দিষ্ট কোনো প্যাটার্ন নাই আর কি, যে একটার পর একটা টপিক আমরা পড়বো তারপর ম্যাথ করবো, যেগুলো অন্যান্য চ্যাপ্টারে সিকুয়েন্সিয়ালি করানো যায়। এই চ্যাপ্টারে ওইভাবে যদি এ- এই চ্যাপ্টার যদি সিকোয়েন্স ধরে আগাই, বইয়ের সিকোয়েন্স ধরে, তাহলে এ- এতক্ষণে চ্যাপ্টার শেষ হয়ে যাইতো আর কি, কারণ এই চ্যাপ্টারে খুব বেশি জিনিস নাই। তো এইখানে আমরা মেইনলি ম্যাথ করব এখন। দেখা যাবে যে তোমার বিভিন্ন থিওরির ম্যাথ চলে আসছে, তো এগুলা করতে হবে আর কি এইভাবে। আচ্ছা দেখো, এই আমাদের গতিশক্তির সূত্র কি। এখানে গতিশক্তির সূত্র হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। ওকে, তাহলে ভরবেগ সমান হচ্ছে এম ভি, আমরা তো এটা জানি। তাহলে আমি লিখলাম এখানে এম স্কোয়ার আর এখানে ভি স্কোয়ার। এখন এখানে ভি স্কোয়ার ছিল, এম স্কোয়ার লিখছি, তাহলে একটা এম দ্বারা এখানে ভাগ করতে হবে। এটা আশা করি বুঝছো। তাহলে এখানে 1/2 এম, আর এই যে এম স্কোয়ার ভি স্কোয়ার কে এম ভি এরপর পুরোটার উপর স্কোয়ার দেওয়া যায়। তাহলে ই কে সমান এম ভি এর জায়গায় এখানে কি লেখা যাবে, পি লেখা যাবে না, এম ভি সমান, তাহলে এটা হবে P² / 2m। এটা মুখস্থ রাখবো। ওকে, তো এখন আমরা যদি এই সূত্র এখানে ব্যবহার করি, তাহলে এখানে পি দেওয়া কত, এর উপর স্কোয়ার / 2m। এটা করলেও সেম অ্যান্সারই আসবে। হ্যাঁ, এই যে আমাদের এটা দিয়েও 2 10 ইনভার্স 3 আসবে। তো এখন এইখানে এই যে ভরবেগ থাকলে আমাদের যদি গতিশক্তি বের করতে বলে, তাহলে এইভাবে বেগ বের করে তারপর এখানে গতিশক্তি বের করতে পারো, অথবা এদের মধ্যে যেটা সম্পর্ক আছে এটা তো অবশ্যই মনে রাখতে হবে, কারণ এটা এমসিকিউ তে জিজ্ঞেস করে যে ভরবেগ এবং এই গতিশক্তির মধ্যে সম্পর্ক কি। এখন এই সূত্র এই ফরম্যাটে না আসে, কিন্তু অন্য ফরম্যাটেও আসতে পারে। যেমন এখানে পি সমান কি হবে, ই কে ইন্টু 2m পুরোটার উপর রুট ওভার, এইভাবেও কিন্তু আসতে পারে। তো এগুলো খেয়াল রাখবে। ওকে।
আচ্ছা, এরপরে বলছে যে যদি বস্তুটির ওই ভরবেগ স্থির অবস্থা থেকে 10 সেকেন্ড সময়ে অর্জিত হয় তাহলে এর উপর কত বল প্রযুক্ত হয়েছিল। আচ্ছা, এখন আমরা এখানে মেইনলি কি বের করব। এইখানে আমাদের বলছে যে এই ভরবেগ মানে তার যেটা ভরবেগ দেওয়া 0.02, এটা তো এখানে ভরবেগ, তাহলে তার ওই ভরবেগের জন্য যে বেগটা হবে 0.2, তাহলে এই বেগটা মেইনলি 10 সেকেন্ডে অর্জিত হয়েছে, কারণ ভর তো ফিক্সড। তাহলে এই বেগটা মেইনলি 10 সেকেন্ডে এইখানে সে অর্জন করছে স্থির অবস্থা থেকে। তাহলে ভি সমান ইউ প্লাস এটি। ইউ তো 0, তাহলে ভি হচ্ছে এটা, এ টি হচ্ছে এখানে 10 সেকেন্ড। তাহলে এটা কত হবে? 0.02, এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে বল কত হবে? এম এ, এটা বুঝছো? বুঝছি। তাহলে এখানে এফ কত? এফ ও হবে 2 10⁻³ আচ্ছা, এরপর বলছে 2 কেজি ভরের একটি হাতুড়ি দেয়ালের সাথে অভিলম্ব ভাবে রক্ষিত একটি পেরেককে কত বেগে আনুভূমিকভাবে আঘাত করলে পেরেকটি 640 নিউটন বল প্রতিরোধ করে দেয়ালের ভিতর এত মিটার ঢুকে যাবে। আচ্ছা, এখন একটা জিনিস এখানে খেয়াল করো। এইখানে একটা দেয়াল ছিল, আর এই জায়গাতে লাগানো ছিল একটা পেরেক। আচ্ছা, এখন এইখানে এখন হাতুড়ি কিভাবে আঁকাবো? আচ্ছা, এটা এই কোন রকম একটা হাতুড়ি, ওকে। এখন দেখো, এই যে আমাদের প্রশ্নের এই সিনারিও হচ্ছে এইরকম একটা, এখানে দেয়াল ছিল, দেয়ালের উপর একটা পেরেক লম্বভাবে লাগানো ছিল, এবং এই পেরেকের উপর এই যে হাতুড়ি দিয়ে এই বরাবর, অর্থাৎ এখানে আনুভূমিকভাবে একটা বল প্রয়োগ করা হয়েছে। বল প্রয়োগ করার পরে এই যে আমাদের পেরেকটা, এটা হচ্ছে দেয়ালের মধ্যে ঢুকে গেছে। এই কত মিটার? 0.025 মিটার। তাহলে এখন এখানে হাতুড়ি দ্বারা কত বেগে আঘাত করা হয়েছে এটা মেইনলি জিজ্ঞেস করছে। ওকে, তো এখন এই ম্যাথে আমরা কালকে রিলেটেড কিছু কনসেপ্ট এখানে ইউজ করব। এটা হচ্ছে হাতুড়ির গতিশক্তি। পেরেকের হচ্ছে দেয়ালে ঢুকতে যে পরিমাণ কাজ হবে, ওই কাজটা মেইনলি কই থেকে আসবে? এটা আসবে হাতুড়ির গতিশক্তি থেকে। ওকে, এখন আমরা এখানে আহ দেয়ালে যে পরিমাণ ঢুকবে এটা তো দেয়াই আছে। আচ্ছা, তাহলে এখানে হাতুড়ির এখানে আমাদের গতিশক্তি হচ্ছে 12 m v²। আর এটার কাজ কত? এখন এটার প্রযুক্ত বল যদি এফ হয়, অর্থাৎ দেয়ালের উপর প্রযুক্ত বল যদি এফ হয়, আর এ যদি এস পরিমাণ ভিতরে ঢোকে, তাহলে এটা আছে এফ এস। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে,
তাহলে এখানে হাফ, এই এম হচ্ছে হাতুড়ির ভর হচ্ছে 2 কেজি, ভি স্কোয়ার। এফ দেওয়া কত, 640 নিউটন। আর এস হচ্ছে 0.025। তাহলে এটা হবে 4 মিটার পার সেকেন্ড। ওকে, এখন এইখানে আমাদের কস থিটা কই গেল? এখন এটা আমাদের কস থিটা কোথায় গেছে? এই যে এখানে প্রশ্নে এখানে বলছে যে পেরেকটা 640 নিউটন বল প্রতিরোধ করে। এখানে প্রতিরোধ বল বলতে এখানে দেয়ালটা পেরেকের উপর 640 নিউটন বল প্রয়োগ করছে। আচ্ছা দাঁড়া, এটা সময় শেষ।